বিকেল বিকেল চলে এলো সুজাতা। মাধবীলতা তখন সুটকেসের সামনে বসে। অনিমেষ বলেছে দিন সাথে ওখানে থাকবে, সেই হিসেবে জামা কাপড় নিতে গিয়ে দেখলো বছরে একবার পুজোর সময় জামা কাপড় কেনা না হয় ভালোর সংখ্যা বেশ কম। এই কয় বছরে অনিমেষ বস্তির বাইরে একদম যায় না, তাই ভালো পোশাকের প্রয়োজন ওর হয় না। মাধবীলতার অবশ্য বেশ কয়েকটা ভালো শাড়ি জামা আছে। হঠাৎ খেয়াল হলো অর্কর জামা তো অনিমেষের গায়ে খুব একটা বেমানান হবে না। মনে হওয়াতে স্বস্তি এলো। দরজায় সুজাতাকে দেখে মাধবীলতা বলল, ও, এসো। সুটকেস গোছাচ্ছেন? সুজাতা জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমরা কাল জলপাইগুড়িতে যাচ্ছি। সে কি? চমকে উঠল সুজাতা। অবাক হয়ে তাকালো মাধবীলতা। আমি আজ সারাদিন ভাবছিলাম আপনাকে পাশে পেলে ওর বিরুদ্ধে লড়াই করতে পারবো। লড়াই করতে হলে অন্যের সাহায্য ছাড়া করা যায় না। আমি আর পারছি না, নিজের ওপর এক ফোঁটা ভরসা নেই আমার। ঝরঝর করে কেঁদে ফেলল সুজাতা। তারপর আঁচলে চোখ ঢাকলো। বসো, ওই মোড়াটা টেনে নাও। মাধবীলতা জিজ্ঞাসা করলো, কিভাবে আলাপ হয়? কয়েক সেকেন্ড সময় নিল সুজাতা। তারপর বলল, আমাদের স্কুলের টিচার। তোমার থেকে বড়? 12-13 বছরের। একটু পরিষ্কার করে বলো তো। পড়ানোর সময় দেখতাম অন্য মেয়েদের দিকে না তাকিয়ে আমার দিকে বেশি তাকাতেন। এই নিয়ে আমাকে ওরা খ্যাপাতো, বলতো স্যার তোর প্রেমে পড়ে গেছেন। আমি বিশ্বাস করতাম না। আমি তো মোটেই সুন্দরী নই, গায়ের রং শ্যামলা। ক্লাস 10-এ আমার বাবা মারা যান। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। দাদা তখন বিয়ে পড়ে। অনেক চেষ্টার পর বাবার অফিসে দাদার একটা চাকরি হওয়ায় আমরা উপবাস থেকে বেঁচে গেলাম। চাকরি পাওয়ার পর দাদা পাল্টে গেল। ও যা বলবে তা আমাদের শুনতে হতো। স্কুল ফাইনালে আমার রেজাল্ট খারাপ হয়নি। পড়া বন্ধ করে বাড়ির কাজ করাতে চাইলো মা, কিন্তু আমি রাজি হলাম না। টিউশনির টাকায় পড়তে চাইলাম। সেই সময় এই মাস্টার মশাই আমাকে খুব সাহায্য করতে লাগলেন। আমাকে আলাদা করে পড়তে সাহায্য করতেন। ফাইনাল পরীক্ষার পর দাদা আমার বিয়ে দিতে মরিয়া হয়ে উঠল। মা ওকে সমর্থন করলো। কিন্তু আমি কলেজে ভর্তি হয়ে আরো পড়তে চাইছিলাম, দাদা তার বিরুদ্ধে। এই সময় মাস্টার মশাই আমাকে বাড়ি থেকে বের করে হাওড়ায় একটা ঘর ভাড়া করে রাখলেন। মা দাদা দুজনই জানিয়ে দিল যে তারা আর আমার মুখ দর্শন করবে না। সুজাতা চোখ বন্ধ করল। তারপর? মাধবীলতা জিজ্ঞাসা করল। আমি কলেজে ভর্তি হলাম। নিজে রান্না করে খেয়ে দিয়ে কলেজে যাই। দুবেলা ছেলে মেয়ে পড়াই, তাতেও কুলায় না। মাস্টার মশাই সাহায্য করেন। কখন যে তার প্রেমে পড়ে গেলাম তা জানি না। তিনি আমার সঙ্গে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতে লাগলেন, কিন্তু কখনোই রাতে থাকতেন না। যেখানে থাকতাম সেই অঞ্চলটা বিহারি শ্রমিকদের এলাকা বলে কেউ ওর আসা যাওয়া নিয়ে আপত্তি করত না। কিছুদিন পরে আমি তাকে বিয়ের কথা বললাম। শুনেই খুব রেগে গেলেন। বললেন, আমাদের দুজনের বয়সের অনেক পার্থক্য। বিয়ে করলে লোকে হাসাহাসি করবে, অথবা আমাকে বিয়ে করলে ওর মা ভাই বোন প্রচন্ড দুঃখ পাবে। ঝগড়া শুরু হয়ে যেত উনি এলেই। তখন এক বিকেলে তিনি মদের বোতল নিয়ে এলেন। ঘরে বসে অনেকটা মদ খেয়ে গায়ের জোরে স্বাদ মিটিয়ে চলে গেলেন। আমার খুব ঘেন্না করতে লাগলো এবং এটাই চালু হয়ে গেল। আমিও টাকা নেওয়া বন্ধ করলাম। আধপেটা খেয়ে থাকতাম। ছেলেবেলা থেকে আমার লেখালেখির শখ ছিল। তখন সময় কাটাতে যা মনে আসতো তাই লিখতাম। ওর বিরুদ্ধেও কত কথা লিখেছি। একদিন সেই লেখা হাতে পেয়ে আমাকে খুব মারলেন মদ খাওয়ার পরে। তার পরদিন তিনি এলেন না। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম।
তারপরে অনেকদিন তার দেখা পেলাম না। আমার হাতে তখন একটা টাকাও নেই। টিউশনিগুলো কি কারণে জানি হাতছাড়া হয়ে যাচ্ছিল। আমার পাশের ঘরের এক বয়স্ক বিহারি মুসলমান থাকতেন। তাকে চাচা বলতাম, তার স্ত্রীকে চাচি। চাচি আমার অবস্থা বুঝতে পেরে চাচাকে বললেন কিছু একটা করতে। চাচা আমাকে নিয়ে গেলেন একটা কারখানায়। সেখানে তিনি কাজ করেন। চাচার অনুরোধ সত্ত্বেও মালিক প্রথমে রাজি হচ্ছিল না চাকরি দিতে। শেষ পর্যন্ত অন্য একটা কারখানায় চাচা আমাকে কাজ পাইয়ে দিলেন। মাল বইতে হতো, ঝাড় দিতে হতো। প্রতিদিন 10 ঘন্টা কাজ করলে 60 টাকা পাওয়া যেত, না করলে টাকা পাওয়া যেত না। মাসে 1500 টাকার মতো হতো। ঘর ভাড়া দিয়ে দুবেলা খেতে পারতাম। কিন্তু অত বড় কারখানায় আমি একমাত্র মেয়ে। কর্মচারীদের বেশিরভাগই বিহারি। খুব অসুবিধে হতো। আমার সঙ্গে অশ্লীল কথা বলার চেষ্টা করত। মালিককে বললে শুনতে হতো। এই জন্যই আমি মেয়ে মানুষ রাখতে চাইনি। কাজ ছেড়ে দাও। 1 মাস কাজ করে কাজ ছেড়ে দিলাম। একজন শ্রমিক আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। তখন আর একটা কারখানায় কাজ খুঁজে নিলাম। এই সময় মাস্টার মশাই উদয় হলেন। বললেন বাড়ির চাপে বিয়ে করতে হলো বলে এতকাল আসতে পারেনি, এখন থেকে আসব। আমি চিৎকার করলে পাশের ঘরে চাচা চাচি আর অন্যরাও ছুটে এলেন। তারা মাস্টার মশাইকে শাসালেন, আমার ওপর অত্যাচার করলে ভবিষ্যতে ছেড়ে দেবেন না। মাস্টার মশাই আমাকে হুমকি দিয়ে চলে গেলেও পরের দিন ফিরে এসে জানালেন, আর আমি তোমাকে কিছু বলবো না, শুধু বসে বসে কাজ করে চলে যাব। আমি আর পারলাম না। যে কারখানায় কাজ করতাম সেখানকার একজন এই বস্তির ঘরের খবরটা দিল। আমি পালিয়ে এলাম এখানে, কিন্তু শনি আমাকে ছাড়লো না। ঠিক এই ঠিকানার খোঁজ পেয়ে গেল। তার নাকি বউয়ের চেয়ে আমাকে বেশি ভালো লাগে। কারখানার বাইরে দাঁড়িয়ে থেকে এসব কথা শোনায় আমাকে। সুজাতা চুপ করলো। আজ এখানে আসবে বলেছে? মাধবীলতা জিজ্ঞাসা করলো। হ্যাঁ। তুমি বসো। মাধবীলতা উঠে পড়ল। পাশের ঘরে চেয়ারে বসে অনিমেষ তখন কিছু হিসেব লিখছিল। মাধবীলতা ঘরে ঢুকে বলল, এখন সুরেন মাইতিকে পাওয়া যাবে? সে কি, তাকে কি দরকার? মুখ তুলল অনিমেষ। সুজাতাকে যন্ত্রণা দিতে একটা লোক এখানে আসবে। লোকটা যাতে আর না আসে তার ব্যবস্থা করতে হবে। সুরেন মাইতি সেটা পারবে, মাধবীলতা বলল। মাথা নাড়ল অনিমেষ। তুমি আমাকে সুরেন মাইতির সাহায্য চাইতে বলো না। অনিমেষের মুখের দিকে তাকিয়ে মাধবীলতা হেসে ফেলল। আমি কি হাস্যকর কিছু বললাম? অনিমেষ বিরক্ত হলো। তুমি এখনো মৌলবাদী রয়ে গেছো। আমি মৌলবাদী? অবাক হয়ে গেল অনিমেষ। নয়তো কি, ধর্ম এবং রাজনীতি নিয়ে যারা গোঁড়ামি করে তাদেরই তো মৌলবাদী বলা হয়, তাই না? সেই কবে কমিউনিজমের মন্দিরে ঢুকেছিলে, বেরোনো তো দূরের কথা, জানালা দরজাগুলোও খুলতে চাইছো না। এদিকে পৃথিবীর আবহাওয়া কত বদলে গেছে তা জেনেও চোখ খুলছো না। আবার দেখো, এই তুমি রোজগার করতে পারছো না, এই আক্ষেপের রেসের পেন্সিলার হতে চেয়েছিলে। তখন ওই কাজটাকে সর্বহারা শ্রম বলে ভেবেছিলে। মাধবীলতা ধীরে ধীরে বলল, এত কথা বলছো কেন? সুরেন মাইতিকে তুমি সহ্য করতে পারছো না। কমিউনিস্ট পার্টির নিচতলার এক নেতা হয়ে সে ক্ষমতার অপব্যবহার করছে, যে কারণে তুমি বা তোমার পার্টি ছেড়ে দিয়েছিলে বহু বছর আগে। সেই সুরেন মাইতির সঙ্গে দেখা হতে তোমাকে 5 মিনিট ক্রাচ হাতে নিয়ে দাঁড়িয়ে কথা শুনতে হয়। উত্তর দাও। তাকে এড়িয়ে চলে আসতে পারো না, কিন্তু একটা ভালো কাজের জন্য সুরেন মাইতিকে অনুরোধ করতে গেলে তোমার মনে থেকে যাওয়া কমিউনিজমের অভিমান বড় হয়ে ওঠে। মাধবীলতা বলল, থাক, তোমাকে বলতে হবে না, আমিই যাব। অনিমেষ বলল,
আমি বুঝতে পারছি না, এসব ঝামেলায় না গিয়ে মেয়েটাকে আমাদের কাছে থাকতে বলো। লোকটা এসে দরজা বন্ধ দেখে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না। আজ থাকবে না, কাল কি করবে সুজাতা? পরশু। মাধবীলতা বলল, ভালোবাসার জন্য অনেক মাসুল দিয়েছে মেয়েটা। তুমি কখনো ভেবেছো, একটা মোটামুটি শিক্ষিত মেয়ে দুটো ভাতের জন্য কারখানায় চাকরি করছে। এটা কি চাকরি? মাথায় করে মাল বইছে, আর তার চারপাশের পুরুষ শ্রমিকগুলো সারাক্ষণ লোভী চোখে ওর শরীর গিলছে। আমি আসছি। চুলে চিরুনি বোলাতে গিয়ে বিরক্ত হলো মাধবীলতা। তার চুলে এখনো অনিমেষের মতো সাদা ছড়িয়ে পড়েনি বটে, কিন্তু অনেক পাতলা হয়ে গিয়েছে। আয়নার সামনে এসে নিজের মাথার দিকে তাকালেই মন বিরক্ত হয়। উঠোনের দরজা টেনে দিয়ে মাধবীলতা দ্রুত গলি দিয়ে হেঁটে বস্তির বাইরে বেরিয়ে এলো। যখন প্রথম এই বস্তিতে এসেছিল, তখন যারা সদ্য জন্মেছিল তাদের চেহারা এখন প্রৌঢ়ের কাছে গিয়েছে। যারা তখন তরুণ বা যুবক, পাড়ার রগগুলো যাদের দখলে, তারা কোনো কারণ ছাড়াই তাকে কিছুটা সমীহ করে। খিস্তি খেওর করার সময় তাকে দেখলে চুপ করে যায়। অবশ্য অর্কও একটা কারণ হতে পারে। অর্কর পরিকল্পনায় এই বস্তিতে কমিউনিটি কিচেন করার চেষ্টা হয়েছিল, তা হয়তো ওদের বাবা মায়ের মুখে ওরা শুনেছে। এই বস্তির মানুষের জন্য কাজ করতে গিয়ে অর্ক পুলিশের আক্রোশের শিকার হয়েছিল। 3 মাস পরে ছাড়া পেয়েছিল। এই ঘটনাগুলো ওদের জানা। ওদের একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, মাসিমা কাউকে খুঁজছেন? ছেলেটিকে দেখল মাধবীলতা। পা থেকে মাথা পর্যন্ত অসভ্যতা মাখানো। 7-8টা পকেট জিন্সের, হাঁটুর কাছে সযত্নে ছিঁড়েছে, গায়ে ডোরাকাটা গেঞ্জি। মাধবীলতা বলল, হ্যাঁ, তোমরা কি এখানে অনেকক্ষণ আছো? হ্যাঁ, সেই দুপুর থেকে। সুরেনবাবুকে দেখেছো? সুরেনদা এইমাত্র বাসায় ঢুকলো, ডেকে দেব? ছেলেটি জিজ্ঞাসা করলো। ওর যদি কোনো অসুবিধা না থাকে আপনি আসুন। ছেলেটি এগিয়ে গেল। বস্তির একপাশে সুরেন মাইতিদের টালির বাড়ি ছিল 80 সাল পর্যন্ত। ওর বাবা এই অঞ্চলের কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী হওয়ায় সেই বাড়ি ভেঙে ছাদ ঢালাই করে একতলা বানিয়েছিলেন। বাবার মৃত্যুর পর সুরেন মাইতি দোতলা করেছে। বাড়িতে ঢোকার পথ বস্তির দিক থেকে সরিয়ে রাস্তার দিকে করেছে। রাত্রে ঘুমোতে যাবার সময় ছাড়া সুরেন মাইতি কখনো একা থাকে না। ওর নিচের ঘরে এখন 2-3 লোক। ছেলেটি দরজার বাইরে থেকে ডাকলো, সুরেন কাকা, সুরেন কাকা, একবার এদিকে আসবেন। কে? কে ডাকে? ভেতর থেকে গলা ভেসে এলো, আবার কে ডাকছিস? এবার দরজায় যে দাঁড়ালো, তাকে কখনো দেখেনি মাধবীলতা, কিন্তু সে লক্ষ্য করলো ছেলেটা বেশ নুয়ে পড়ল। আমি না, উনি সুরেন কাকার সঙ্গে দেখা করতে চাইছেন। আপনি কে? লোকটা প্রশ্ন করেই জানিয়ে দিল, উনি এখন ব্যস্ত আছেন। অর্কদার মা, ছেলেটি জবাব দিল। আরে বাপ, ভেতর থেকে গলা ভেসে এলো, সর সর, একটু দাঁড়ান বৌদি। লোকটি দরজা থেকে ভেতরে চলে যেতেই ছেলেটি বলল, এই সুরেন্দার বডিগার্ড, সবসময় যন্ত্র রাখে সঙ্গে, নতুন এসেছে। সুরেন মাইতি বেরিয়ে এলো। আচ্ছা, আপনি কেন এলেন? ডেকে পাঠালে আমি নিজেই চলে যেতাম। ভেতরে গিয়ে বসবেন। না, তার দরকার নেই। আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ কেন বলছেন? এই ছোড়া, ভাগ এখান থেকে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গেল, যা। ছেলেটিকে সুরেন মাইতি ধমকাতেই সে দ্রুত সরে গেল। হ্যাঁ বলুন। দুটো হাত জড়ো করে মুখের সামনে তুলল সুরেন মাইতি। সুজাতা নামের একটি মেয়ে আমাদের গলিতে থাকে, আপনি নিশ্চয়ই জানেন। আমি তো বৌদি, মেয়েদের নাম বললে বুঝতে পারবো না। বাবা বা স্বামীর নাম কি? ও একাই থাকে, কারখানায় চাকরি করে।
ও হ্যাঁ, বাঙালি মেয়ে যে এত স্ট্রাগল করতে পারে তা আগে জানতাম না। শুনেছি বেশ ভদ্র মেয়ে, কারুর দিকে মুখ তুলে তাকায় না। মাথা নাড়ল সুরেন মাইতি। ভুল শোনেননি। এনি প্রবলেম? হ্যাঁ, ওকে বিয়ে করবে বলে যে লোকটা বাড়ি থেকে বের করে এনেছিল, পথে এনে বসিয়েছে। ও এখন তার হাত থেকে বাঁচতে চায়, কিন্তু লোকটা খোঁজ করে এখানে এসে হাজির হয়েছে। ওর ঘরে বসে মদ খাবে, ওর ওপরে অত্যাচার করবে। মেয়েটা আর সহ্য করতে পারছে না। আপনি যদি ব্যাপারটা দেখেন। মাধবীলতা বলল। নিঃশব্দে কেঁপে কেঁপে হাসল সুরেন মাইতি। ভালোবাসা হলো ক্যান্সারের চেয়ে মারাত্মক অসুখ। ক্যান্সার হয়, লোক মারা যায়। ভালোবাসা না মেরে সারা জীবন খুঁজিয়ে খুঁজিয়ে রক্ত বার করে যায়। বুঝলেন বৌদি, এই জন্য আমি ভালোবাসা থেকে 10 হাত দূরে থাকি। সুরেন মাইতি কথা বলার সময়েও যেন নিঃশব্দে হাসছিল। কিন্তু সুজাতার ব্যাপারটা। মাধবীলতার গলার স্বর বদলে গেল। কোনো চিন্তা করবেন না। কখন আসবে লোফারটা? সন্ধেবেলায়। বেশি দেরি নেই। মেয়েটাকে বলবেন লোফারটা ঘরে এলে যেন বসতে দেয়। কিন্তু যেই মদের বোতল খুলবে অমনি যেন খুব জোরে চিৎকার শুরু করে। বাস, তারপরের কাজটা আমার ছেলেরা করে দেবে। গম্ভীর হলো সুরেন মাইতি। প্রস্তাবটা একদম পছন্দ হলো না মাধবীলতার। এ যেন ছাগলটাকে টোপ সাজিয়ে বাগ মারা। সুরেন মাইতি কথা শেষ করতে চাইল। ঠিক আছে। সুজাতা এত ভয় পেয়ে গেছে যে লোকটাকে ঘরে ঢোকানো তো দূরের কথা, মুখোমুখি হতে চাইছে না। মাধবীলতা বলল, তা বললে কি করে হবে? লোকটাকে তো মদের বোতল সমেত হাতে নাতে ধরতে হবে। উইদাউট ক্লু কোনো অ্যাকশনে যাওয়া যায় না। সুরেন মাইতি বলল, ঠিক আছে, ওকে বলে দেখছি। মাধবীলতা বলল, আপনার সময় নষ্ট করলাম। না না, ঠিক আছে, দেখুন কি হয়। সুরেন মাইতি বলল। গলিতে ঢোকার মুখে দাঁড়িয়েছিল ওরা। যে ছেলেটি মাধবীলতাকে সুরেন মাইতির কাছে নিয়ে গিয়েছিল, সে এবং তার পাশে বিশ্বজিৎ। ছেলেটি বলল, মাসিমা, বিশ্বজিৎ দাকে চেনেন তো? মাধবীলতা মাথা নাড়ল। হ্যাঁ। আপনার সঙ্গে কথা হয় না, কিন্তু ছেলেবেলা থেকেই তো দেখে আসছি। কাজ হয়েছে? বিশ্বজিৎ বেশ ভদ্র গলায় জিজ্ঞাসা করল। না, হলো না। কিছু যদি মনে না করেন, তাহলে ব্যাপারটা কি জানতে পারি? একটু ইতস্তত করছিল মাধবীলতা। ততক্ষণে বস্তির 5-6 জন মহিলা কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। শেষ পর্যন্ত সুজাতার সমস্যাটা বিশ্বজিৎকে বলল মাধবীলতা। সুরেন মাইতির প্রস্তাবটাও বাদ দিল না। বিশ্বজিৎ মাথা নাড়ল। মহিলাকে তো রোজ দেখি, খুব নরম টাইপের মনে হয়। উনি এখন কোথায়? আমাদের বাড়িতে। ওখানেই থাকুক এই সন্ধেটা। আপনি নিশ্চিন্ত হয়ে ফিরে যান। কি করবে তোমরা? আমরা কিছুই করব না। যা করবেন আপনারা মা বোনেরাই করবেন। বলে এতক্ষণ যারা শুনছিলেন তাদের দিকে তাকালো সে। আপনারা তো সব শুনলেন। একজন মহিলা বললেন, এসব কথা তো আমরা জানতামই না। ওকে বলুন, আমরা ওর সঙ্গে আছি। ওর কথা শুনে অন্য মেয়েরাও মাথা নাড়তে লাগলেন। বাড়িতে ফিরে এলো মাধবীলতা। অনিমেষ বসেছিল বারান্দায়। মাধবীলতাকে দেখে বলল, তুমি চলে যাওয়ার পর থেকে মেয়েটা কেঁদে চলেছে। জিজ্ঞাসা করলে জবাব দিচ্ছে না। মাধবীলতা সুজাতার সামনে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? সুজাতা মাথা নাড়ল। সে কথা বলতে চাইছে না দেখে মাধবীলতা অনিমেষকে ইশারা করলো ঘরের ভেতর চলে যেতে। মেয়েটার দিকে একবার তাকিয়ে ঘরে ঢুকে গেল অনিমেষ। মাধবীলতা বলল, এবার তুমি আমায় বলতে পারো, অর্কের বাবা এখানে নেই। আমার ভয় লাগছে, কাপা গলায় বলল সুজাতা। কিসের ভয়? মাধবীলতার কপালে ভাঁজ পড়ল। যদি লোকজন এমন মার মারে যে ও মরে যায় বা পঙ্গু হয়ে যায়।
অবাক হয়ে গেল মাধবীলতা। যে জন্তুটা জীবন নরক করে দিচ্ছে, তার চূড়ান্ত ক্ষতি চাইছে না মেয়েটা। খুব রাগ হয়ে গেল মাধবীলতার। বিরক্ত হয়ে বলল, তখন এসে ওইভাবে বললে কেন? আমার কি দরকার ছিল সুরেন মাইতির কাছে যাওয়ার? আমি যে ওকে ভয় পাচ্ছি, আমি চাই না ও এখানে আসুক। অথচ তুমি এও চাইছো লোকটাকে যেন বেশি মারধর না করা হয়। মাথা নিচু করল সুজাতা। আসলে উনি তো একসময় আমার অনেক উপকার করেছিলেন, সেসব মনে পড়ল। বেশ, তুমি গলিতে গিয়ে দেখো বিশ্বজিৎকে পাও কিনা। ওই যে ছেলেটা কংগ্রেস করে, ওই উদ্যোগ নিচ্ছে। যদি ওকে না পাও, তাহলে ওই গলির মহিলাদের গিয়ে বলো তুমি চাও না যে লোকটাকে কিছু করা হোক। মাধবীলতা উঠে যাচ্ছিল, সুজাতা তার হাত ধরল। আপনি আমাকে বুঝতে পারছেন না। আমার ন্যাকামি পছন্দ হয় না। আমি ন্যাকামি করছি না, সুজাতা বলল। যাও, বাইরে গিয়ে কথা বলো ওদের সঙ্গে। সুজাতা গেল না, বারান্দায় বসে রইল। ঈশ্বরপুকুর লেনের দৈনন্দিন জীবনে সেদিন অন্যরকম ঘটনা ঘটল। বামফ্রন্ট ক্ষমতায় আসার কয়েক বছর পর থেকে ধীরে ধীরে পার্টির নব্য নেতারা সমস্ত ক্ষমতা হাতে নিয়ে ফেলেছিলেন। তারা যা বলবেন সেটাই শেষ কথা, তার জন্য জেলা কমিটির অনুমোদনও দরকার নেই। বাম বিরোধী দলগুলো মাঝে মাঝে গলা খুললেও বেশিরভাগ সময় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। ঈশ্বরপুকুর লেনে সুরেন মাইতি শেষ কথা। মাসের এই সময়টা তাকে খুব ব্যস্ত থাকতে হয়। পাশের বেলগাছিয়া রেল লাইনের কর্মীদের সঙ্গে হিসেব মিলিয়ে নেওয়া থেকে অর্থ আসছে এমন সব লাইনগুলো তদারকি করতে হয় মাসের এই সময়ে। সুরেন মাইতি যখন খবরটা পেল, তখন রাত 9:30। প্রথমে বিশ্বাসই করেনি সে। ঈশ্বরপুকুর লেনের বস্তির মহিলারা নাকি ঘর থেকে বেরিয়ে এসে একটা লোককে আড়ং-ধোলাই দিয়েছে। লোকটা মারা যায়নি, কিন্তু প্রচন্ড আহত হয়ে আরজি করে ভর্তি হয়েছে। সুরেন মাইতির প্রথম প্রশ্ন ছিল, এটা কে অর্গানাইজ করলো? আমাকে না জানিয়ে আমাদের কেউ কি করেছে? একজন কমরেড বলল, না সুরেন্দা, আমাদের কেউ লিড করেনি। বুঝতে পারছি, ওই অর্কর মাই মেয়েদের খেপিয়েছে। ওর স্বামী নকশাল হয়, চিরকালের জন্য পঙ্গু হয়ে পড়ে আছে, তাও হুঁশ হলো না। আমরা যদি রাজনৈতিক বন্দীদের মুক্তি না দিতাম, তাহলে এখনো জেলে পচে মরত। সুরেন মাইতি ফোঁস করতে লাগলেন, না দাদা, অর্কদার মাকে ধারে কাছে দেখা যায়নি। একজন জানালো, চালাক মেয়ে ছেলে, সামনে না এসে আড়াল থেকে মেয়েদের খেপিয়েছে। সুরেন মাইতি নির্দেশ দিল, ওকে নয়, ল্যাংড়াটাকে ডেকে নিয়ে আয়। এখনো উত্তেজনা ছড়িয়ে আছে ঈশ্বরপুকুর লেনে। জটলাগুলো এই নিয়ে আলোচনা করছে। মেয়েরা যে ওই ঘরের সামনে অপেক্ষা করবে এবং লোকটা আসা মাত্র প্রশ্ন শুরু করবে, এরকম দৃশ্য আগে এলাকার মানুষ দেখেছে। শুধু তাই নয়, মাধবীলতাদের বাড়ি থেকে সুজাতাকে ডেকে এনে মেয়েরা লোকটার সামনে জানতে চেয়েছিল ঠিক কি করেছে সে। লোকটাকে দেখা মাত্র সুজাতার সব মন খারাপ উধাও হয়ে গিয়েছিল, যে আর সত্যি তাই বলেছিল সে। মিনিট 5 মার খাওয়ায় লোকটা ধরাশায়ী হয়। পাড়ার ছেলেরা একটা ট্যাক্সি ডেকে আর্জি করে পাঠিয়ে দেয়। মেয়েরাই বলেছিল আজকে রাত্রে সুজাতার নিজের ঘরে থাকা ঠিক হবে না। ও পাশের একজন প্রৌঢ়া তাকে নিয়ে গিয়েছিলেন হাত ধরে। হঠাৎ উত্তেজনা মানুষের শেষ আড়াল যখন একবার ভেঙে ফেলে, তখন সে আরো সাহসী হয়ে ওঠে। ওই লোকটা সুজাতার ঘরে বসে নাকি মদ্যপান করত। এ কথা প্রচার হতেই সবার মুখে একটা কথা ফিরতে লাগলো, ঘরে বসে বস্তির কোনো পুরুষের মদ খাওয়া তো চলবেই না। নেশা করে টলতে টলতে যদি কেউ বাড়ি ফিরে আসে, তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না। কথাটা চাউর হলে অনেক বয়স্ক থেকে তরুণের মুখ কালো হয়ে গেল। একজন প্রৌঢ় বললেন, কত দেখলাম, আজকের বাঘ কাল মিনি বেড়াল হয়ে যাবে, দেখো। মাধবীলতা খুশি হয়েছিল।
লোকটিকে মেয়েরা শাস্তি দিয়েছে বলে নয়, সুজাতা তার কান্না ভুলে সত্যি কথা বলতে পেরেছে বলে। অনিমেষের সঙ্গে কথা বলেছিল সে। এই সময় একজন কমরেড খবর নিয়ে এলো। মেসোমশাই, সুরেন্দা আপনাকে একবার দেখা করতে বললেন। কেন? অনিমেষ জিজ্ঞাসা করল। জানি না, এখনই চলুন। মাধবীলতা বলল, এত রাত্রে ডাকলেই যেতে হবে নাকি? কাল সকালে যেও। ভাই, সুরেন বাবুকে একটু বলবে। মাধবীলতাকে থামালো অনিমেষ। না, ঘুরেই আসি, চলো। কমরেড যে অনিমেষকে সুরেন মাইতির বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। ছড়িয়ে থাকা জটলা করা মানুষগুলো দেখল, কিন্তু কিছু বলল না। সুরেন মাইতির বাইরের ঘরে তখন কয়েকজন মানুষ, তার দেহরক্ষীও আছে। অনিমেষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এত রাত্রে তলব করেছেন? সুরেন মাইতি হাসল। আমারই যাওয়া উচিত ছিল, এত ঝামেলা। এরা তো যে যার সমস্যা নিয়ে বসে আছেন। বলুন, আজ বস্তির মেয়েরা যে কাণ্ড করেছে তা কি জানেন? এখানেই যখন থাকি, না জেনে উপায় কি? বটে, যে লোকটাকে এরা আড়ং ধোলাই দিয়েছে সে গুরুতর আহত। পুলিশ গিয়েছিল ওর কাছে, কি ঘটনাটা জানতে চেয়েছিল। হাসলো সুরেন মাইতি। লোকটার জ্ঞান পরিষ্কার না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে পুলিশ। এসব কথা আমাকে বলছেন কেন? অনিমেষ জিজ্ঞাসা করল। পুলিশ মার্ডার চার্জ আনলে আমি অবাক হব না। এখানে খবর হলো আপনার স্ত্রীর কাছে মেয়েটি আশ্রয় নিয়েছিল। আপনার স্ত্রী যে আমার কাছে এসে লোকটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন, সেটাই তো সত্যি। আমি বলেছিলাম লোকটা যে লম্পট তার প্রমাণ চাই, কিন্তু আপনার স্ত্রী অধৈর্য হয়ে বস্তির মেয়েদের এমন খেপিয়ে দিলেন এবং নিজের সামনে না এসে নির্বোধ মহিলাদের এগিয়ে দিলেন। সেটা ঠিক করেননি। লোকটির বয়ান পেয়ে গেলেই পুলিশ আপনার স্ত্রীকে গ্রেপ্তার করবে। অনিমেষ বাবু, আপনি নকশাল আন্দোলন করতেন, জেলে গিয়েছিলেন, মানুষের সম্মান আপনি পেয়েছেন, কিন্তু একজনকে খুন করার ষড়যন্ত্রের জন্য আপনার স্ত্রী যদি জেলে যান, ছি ছি ছি। মুখ মুছলেন সুরেন মাইতি। এইভাবে মামলাটাকে সাজানো হবে? অনিমেষ জিজ্ঞাসা করল। পুলিশকে আপনি আমার চেয়ে ভালো চেনেন। ওরা যা ইচ্ছে তাই করতে পারে। লোকে বলে আমাদের দলের মন্ত্রীরা নাকি আপনার সহপাঠী ছিলেন। যান, কথা বলুন, তারা যদি কোনো সাহায্য আপনাকে করে। আর বিকল্প কি আছে? অনিমেষ জিজ্ঞাসা করল। সুরেন মাইতি বলল, লোকটা যদি আজ রাত্রে হাসপাতালের বিছানায় মরে যায়, তাহলে পুলিশ ওর কাছে কোনো বয়ান পাবে না, কারু বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারবে না। কিন্তু ঘটনাটা একটু খরচ সাপেক্ষ এবং ঝুঁকিও নিতে হবে। তার চেয়ে আপনি আমার সঙ্গে থাকুন। একসঙ্গে কাজ করলে দুজনেরই উপকার হবে। এই সময় একটি ছেলে এসে দাঁড়ালো দরজায়। দাদা, খবর পেয়েছি। বল। ব্যাপারটা বিশ্বজিতের মাথা থেকে এসেছে। যারা লোকটাকে আজ মেরেছে তাদের 3জন যে কংগ্রেসকে ভোট দেয় তা আমি জানি। ছেলেটা বলল। চোখ বড় হয়ে গেল সুরেন মাইতির। সে কি রে, কেঁচো ফনা তুলেছে? ঠিক আছে, এখন চুপ করে থাক। আমরা যেন কিছুই জানি না। 1 সপ্তাহ কেরোসিনের ব্যাংক বন্ধ। মানুষ যেন ঠিকঠাক তেল পায়, মনে থাকবে। একদম বন্ধ। পাশের ছেলেটার গলা সরু হলো। একদম। এই মুহূর্তে কিছুদিন মানুষের আস্থা পাওয়ার মতো কাজ করতে হবে। যাকগে, অনিমেষদা, আপনাকে মিছিমিছি কষ্ট দিলাম। বৌদিকে বলবেন কোনো চিন্তা না করতে। মার্ডার চার্জটাই ওই বিশ্বজিৎই পড়বে। যান। এই, কেউ দাদাকে এগিয়ে দিয়ে আয়। অনিমেষ বলল, না না, আমি নিজেই যেতে পারবো। ঠিক আছে,